হ্যালো, আমার অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে আমি বাংলা সাহিত্যের চর্যাপদ নিয়ে সামগ্রিকভাবে আলোচনা করব। তোমরা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখো, তাহলে চর্যাপদ সংক্রান্ত যে সমস্ত প্রশ্ন পরীক্ষায় আসে তা তোমরা সবই এখান থেকে মোটামুটি পেয়ে যাবে। তো এই ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই একটু লাইক করো, সকলকে শেয়ার করো, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রাখতে পারো আমার চ্যানেলটি। তো শুরু করি আজকের মূল আলোচ্য বিষয়, চর্যাপদ। এটি বাংলা ভাষার সবচেয়ে প্রাচীনতম নিদর্শন। শুধু বাংলা ভাষা বললে ভুল হবে, এটি নব্য ভারতীয় আর্য ভাষারও সবচেয়ে প্রাচীন নিদর্শন। এই যে গ্রন্থটি, এটা লিখেছিল কারা? বৌদ্ধ সহজিয়া সাধকরা। তারা আজ থেকে প্রায় 1000 বছর আগে, অর্থাৎ দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে তারা এই গ্রন্থটি রচনা করেন। তো চর্যাপদ, এই যে নামটির মধ্যে চর্যা কথাটি আছে, এই যে চর্যা, এর অর্থটা কি? চর্যা কথার অর্থ হচ্ছে কৃত্যানুষ্ঠান, অর্থাৎ বৌদ্ধ সহজিয়া সাধকদের সাধনার কিছু করণীয় অনুষ্ঠান বা বিষয় এই গ্রন্থে বা এই পদগুলির মধ্যে লেখা আছে। তো এই গ্রন্থটি কে কবে আবিষ্কার করেছিল? এই গ্রন্থটি 1907 সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে আবিষ্কার করেন। এই দেখো, এটি হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়ের একটা ছবি। তিনি 1907 সালে এই গ্রন্থটি নেপালের রাজদরবার থেকে আবিষ্কার করেছিলেন। এরপর দেখি আমরা চর্যাপদের প্রকৃত নাম কি ছিল। তার প্রকৃত নাম ছিল চর্যাচর্য বিনশ্চয়। চর্যাপদ গ্রন্থটি 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে নতুনভাবে মুদ্রিত হয়। তখন এর নাম রাখা হয় 1000 বছরের পুরানো বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা। এই নামেই এই গ্রন্থটি নতুনভাবে মুদ্রিত হয়েছিল। এই চর্যাপদ, এই গ্রন্থের তিব্বতীয় অনুবাদও পাওয়া গেছে। প্রবোধচন্দ্র বাগচি মহাশয়, তিনি নেপাল থেকেই এর তিব্বতীয় অনুবাদ আবিষ্কার করেছিলেন। সেই অনুবাদিত গ্রন্থে দেখা যায় মোট 51টি পদ ছিল। তার মানে চর্যাপদে মোট পদের সংখ্যা 51, কিন্তু বাংলা ভাষার যে গ্রন্থটি পাওয়া গেছে তাতে কিন্তু 51টি পদ পাওয়া যায়নি। চর্যাপদের বৈশিষ্ট্য হিসাবে আমরা বলতে পারি চর্যাপদগুলি আসলে কোনো গান, এগুলি হচ্ছে বৌদ্ধ সহজিয়া সাধকদের সাধনার সঙ্গীত। মানে সহজিয়া সাধকরা সাধনার যে বিষয়গুলো তা সঙ্গীতের মাধ্যমে এই চর্যাপদের মধ্য দিয়ে প্রকাশ করেছে। এখানে রূপকের আড়ালে ধর্মতত্ত্বের যে মূল বিষয়গুলো আছে সেগুলোকেই প্রচার করা হয়েছে। এই যে চর্যাপদ, এই গ্রন্থটি প্রথম টিকাকারে প্রকাশ করেছিলেন মুনিদত্ত। মুনিদত্ত ছিলেন চর্যাপদের প্রথম টিকাকার। এরপরে আমরা দেখি চর্যাপদের ভাষা সম্পর্কে। চর্যাপদের যে ভাষা আছে সেটাকে বলা হয় সন্ধ্যা ভাষা। কেন? কারণ সন্ধ্যার যে ম্লান আলো যখন আমরা হয় তখন অনেকটা স্পষ্টতা, আবার কিছুটা অস্পষ্টতা ভাব থাকে। তেমনি চর্যার যে ভাষাগুলো আছে সেই ভাষার মধ্যে কিছু কিছু সব বিষয় বোঝা যায়, আবার কিছু কিছু বিষয় বোঝা যায় না। তাই এই ভাষাকে বলা হয়েছে সান্ধ্য ভাষা। আবার অনেকে বলছেন সন্ধ্যা শব্দের অর্থ সম্যক ধ্যান, অর্থাৎ খুব মনোযোগ দিয়ে বা ধ্যান দিয়ে পড়লে পরে এই ভাষার যে আসল অর্থটা তা আমরা বুঝতে পারি। তাই এটাকে বলা হয় সান্ধ্য ভাষা। যাই হোক, চর্যাপদকাররা তাদের সাধনার বিষয়কে গোপন রাখবার জন্য এই রকম হেয়ালির ছলে বা একটা অস্পষ্ট রূপকের আড়ালে তারা এই পদগুলোকে রচনা করেছেন। এই যে চর্যাপদ যারা রচনা করেছেন, সেই যে পদকর্তা বা কবি, সেই পদকর্তার সংখ্যা হলো 24 জন। মানে আজ পর্যন্ত 24 জন পদকর্তার নাম আমরা পাই। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো কাহ্নপা, ভুসুকুপা, লুইপা। এদের মধ্যে কাহ্নপা সবচেয়ে বেশি পদ লিখেছে, তিনি মোট 12টি পদ লিখেছে। আর লুইপা এদের মধ্যে সবচেয়ে প্রাচীন পদকর্তা। যে কজন পদকর্তার নাম আমরা পেয়েছি তার মধ্যে লুইপা হলেন সবচেয়ে প্রাচীন। আর চর্যাপদ মোট বাংলা ভাষা 46টি পদ পাওয়া গেছে। তিব্বতী যে অনুবাদটা ছিল একটু আগেই আমি বললাম, সেখানে 51টি পদ পাওয়া গেছে, কিন্তু বাংলা ভাষায় কিন্তু 51টি পদ পাওয়া যায়নি। সেখানে 46টি পূর্ণ পদ ও একটি অর্ধপদ, মানে মোট 46.5টি পদ পাওয়া গেছে। আর এই পদগুলি লেখা হয়েছিল যে ছন্দে, তা হলো মাত্রাবৃত্ত ছন্দে। তাই তো? তাহলে এই যে তথ্যগুলো তোমাদের দেওয়া হচ্ছে, এখান থেকে তোমরা ছোট প্রশ্ন বানিয়ে নেবে, এখান থেকে একাধিক প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। এরপর আমরা দেখব চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব। চর্যাপদ বাংলা সাহিত্যে একটা প্রাচীনতম নিদর্শন।
তাই তো। তার ফলে গ্রন্থটি যে কেবল বাংলা ভাষার মৌলিক সৃষ্টি তা কিন্তু নয়, একটু আগেই তোমাদের বললাম এটা নব্য ভারতীয় আর্য ভাষারও প্রথম গ্রন্থ। তাই বাংলা ভাষা ও সাহিত্যে এই গ্রন্থটার গুরুত্ব কিন্তু অপরিসীম। এর যে গুরুত্বগুলো আমরা বিভিন্ন দিক থেকে বিচার করতে পারি, যেমন প্রাচীন বাংলা সাহিত্যের এটি একমাত্র নিদর্শন। প্রাচীন যে বাংলা ভাষা ছিল বা সাহিত্য ছিল তার আর কোনো গ্রন্থ আজ পর্যন্ত পাওয়া যায়নি, এটি হচ্ছে গিয়ে একমাত্র নিদর্শন। তারপর প্রায় 200 বছর পর শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটি পাওয়া গেছে, সেটি হচ্ছে গিয়ে মধ্যযুগের বাংলা ভাষার প্রথম নিদর্শন। তাহলে প্রাচীন যুগের যে বাংলা ভাষা তার একমাত্র নিদর্শন হিসাবে রয়েছে চর্যাপদ। এই যে চর্যাপদ গ্রন্থটা, এর থেকে আমরা বাংলা ভাষার যে প্রাচীন রূপটা কেমন ছিল তা জানতে পারি। অর্থাৎ বাংলা ভাষা কীভাবে প্রাকৃত থেকে অপভ্রংশ হয়ে যে আধুনিক এই যে রূপে এসেছে, যে ভাষায় আমরা কথা বলছি, এই রূপে কিভাবে আসলো, কিভাবে তার বিবর্তন হলো, এই বিবর্তনের আদি লগ্ন সম্পর্কে জানতে হলে চর্যাপদ আমাদেরকে বিশেষভাবে সাহায্য করছে। চর্যাপদগুলি সাধন সঙ্গীত, একটু আগেই বললাম সহজিয়া সাধকরা তাদের সাধনার বিষয়গুলিকে সঙ্গীতের মধ্য দিয়ে এখানে প্রকাশ করেছে। ফলে চর্যাপদ থেকেই সাধন সঙ্গীত বা গীতিধর্মী কাব্য রচনার সূচনা কিন্তু এখান থেকেই হয়েছিল। তাই এর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। এছাড়া চর্যাপদ থেকে সেই সময়কার বাংলার যে ভৌগোলিক পরিচয়, তখন হচ্ছে কি নদী নালা পাহাড় পর্বত সামাজিক জীবন ধর্মীয় আচার আচরণ কেমন ছিল, এই সমস্ত কিছু জানতে বা সেই সময়কার ইতিহাস রচনা করতে এই চর্যাপদ আমাদেরকে বিশেষভাবে সাহায্য করে। তাই এর গুরুত্ব অপরিসীম। ছন্দ ও অলঙ্কার প্রয়োগের ক্ষেত্রে এর গুরুত্ব রয়েছে। এটি হচ্ছে মাত্রাবিন্দু ছন্দে লেখা হয়েছে এবং এখানে মল্লার ও বঙ্গালী প্রভৃতি রাগিনীর নিদর্শন স্পষ্টভাবে আছে। তাই ছন্দ অলঙ্কারের ক্ষেত্রেও এর গুরুত্ব অপরিসীম। এবং কবিতার প্রধান বৈশিষ্ট্য চিত্রধর্মিতা, এই বৈশিষ্ট্যটা আমরা চর্যাপদের মধ্যেই প্রথম পেয়ে থাকি। তাই চর্যাপদের সাহিত্যিক মূল্য বা ঐতিহাসিক গুরুত্ব কিন্তু অনেক। এরপর আমরা দেখব চর্যাপদের সাহিত্য মূল্য সম্পর্কে আলোচনা। দেখো, চর্যাপদ হচ্ছে কি বাংলা ভাষার প্রাচীন নিদর্শন, এটা তো আমরা দেখলামই। এটা হচ্ছে আসলে একটা ধর্মগীত। বৌদ্ধ সহজিয়া সাধকরা তাদের ধর্ম সাধনার বিষয়কে এখানে সঙ্গীতের মাধ্যমে তুলে ধরেছেন। তো এই ধর্মগীত হলেও বাংলা সাহিত্যে কিন্তু এর গুরুত্ব অপরিসীম। কেন? তার কারণ এই গ্রন্থ থেকেই জানতে পারি বাংলা ভাষা প্রথম অবস্থায় কেমন ছিল এবং কিভাবে তার বিবর্তন হয়েছে, সেটা জানতে আমাদের এই গ্রন্থটা বিশেষভাবে সাহায্য করে। এছাড়া এই গ্রন্থ থেকে সাধন সঙ্গীত ধারা সূচনা হয়েছিল, যার ফলে পরবর্তীকালে বাংলা সাহিত্যে যে বৈষ্ণব পদাবলী শাক্ত পদাবলী বাউল গান, তো এই সমস্ত যে সঙ্গীতমূলক যে সাহিত্যগুলো রচিত হয়েছিল তার অন্যতম হচ্ছে কি পথপ্রদর্শক ছিল এই চর্যাপদ। তাই এর গুরুত্ব অপরিসীম। এছাড়া চর্যাপদের যারা রচয়িতারা তারা হচ্ছে সনেটের মতো করে খুব সংক্ষিপ্তভাবে বা সংহতভাবে তারা তাদের ভাবটাকে প্রকাশ করেছে, যা হচ্ছে আধুনিক সনেট রচনার যে রূপটা আমরা ওখানে খুঁজে পাই। তাই হচ্ছে গিয়ে এই আধুনিক রূপ রচনার অবশ্যই হচ্ছে কৃতিত্ব তারা দাবি করতে পারে। অন্তমিলযুক্ত ছন্দের এটি হচ্ছে প্রথম বাংলা নিদর্শন। বাংলা ভাষায় যে কবিতার শেষে যে অন্তমিল থাকে, সে অন্তমিলযুক্ত ছন্দের প্রথম পরিচয় হিসাবে চর্যাপদের গুরুত্ব অপরিসীম। এছাড়া অলঙ্কার কবিতার ঐশ্বর্য, এই দৃষ্টিকোণ থেকেও চর্যাপদের সাহিত্য মূল্য অপরিসীম। কারণ চর্যাপদের প্রতিটি ছত্রে তুমি একাধিক উপমা রূপকের সার্থক ব্যবহার পাবা। তাই হচ্ছে কি অলঙ্কার শাস্ত্রের দিক থেকেও এর গুরুত্ব অপরিসীম। এরপরে হচ্ছে কি আমরা দেখব চর্যাপদের তৎকালীন সমাজ ও লৌকিক জীবনের কি পরিচয় পাওয়া যায় সে সম্পর্কে আমরা আলোচনা করব। চর্যাপদ যে 50টি বা 51টি পদ রয়েছে, সেখানে হচ্ছে গিয়ে যে বিষয়গুলি নিয়ে আলোচনা আছে সেখান থেকে তৎকালীন সমাজের বা লৌকিক জীবনের একাধিক পরিচয় পাই। চর্যাপদে যারা রচয়িতা ছিল তারা বেশিরভাগই ছিল বাঙালি। ফলে বাংলাদেশের পটভূমিতেই চর্যাপদগুলি রচিত হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই বাংলার সমাজ জীবন আর লৌকিক জীবনের একাধিক ছবি সেই পদগুলিতে উঠে এসেছে। তো কেমন ছিল সেই নদীমাতৃক বাংলা? চলো দেখি। দরিদ্র নিম্নবিত্ত বাঙালির জীবনে সনাতন দুঃখ দুর্দশার অন্ত ছিল না তখন। যেমন ধরো একটা লাইন থেকে আমরা সেটা পাই, টালত মোর ঘর নাহি পড়ো বেশি, হাড়িত ভাত নাহি নীতি আবেশি। এই যে লাইনটা বা পদটা আছে, এর অর্থটা হলো কি বলেছি দেখো, যে টিলার ওপরে আমার ঘর, সেখানে কোনো প্রতিবেশী নেই, হাঁড়িতে ভাত নেই, নিত্য উপবাস। তাহলে এই যে সংক্ষিপ্ত দুটো লাইন,
তার থেকে কিন্তু তৎকালীন সমাজের অনেক ছবি আমাদের সামনে উঠে আসে। কি কি ছবি আসে? এখানে সমাজের প্রান্তিক মানুষগুলির নিরানন্দময় জীবনের দৈনন্দিন বাস্তবতাকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এখানে লক্ষণীয়, বাঙালিদের প্রধান খাদ্য বা প্রিয় খাদ্য হচ্ছে ভাত, কিন্তু যারা দরিদ্র মানুষ বা দরিদ্র পরিবারের মানুষরা থাকতো, তারা সামান্য ভাতের জোগানও তখন করতে পারতো না। তাই বলছে যে হাঁড়িতে ভাত নাই, মানে দরিদ্রদের অবস্থা কত করুণ ছিল তা এই ছোট্ট একটা কথার মধ্য দিয়েই আমরা পেয়ে যাই। এছাড়া চর্যাপদ থেকে জানা যায় তখন সমাজে জাতিভেদ প্রথা ছিল প্রবল, কারণ ডোম, নিষাদ, শবরেরা গ্রামের বাইরে উঁচু টিলায় বাস করত। দেখো এখানে লাইনে বলে টিলার ওপরে আমার ঘর, তার মানে কি তারা গ্রামের ভেতরে তারা থাকতে পারতো না, তারা গ্রাম থেকে অনেকটা দূরে বা শহরের বাইরে কোনো প্রত্যন্ত অঞ্চলে তারা বাস করত। সমাজের উঁচু শ্রেণীর মানুষরা তাদের ছায়া মাড়াতো না। এই যে প্রান্তবাসী মানুষদের জীবিকা কী ছিল? তাদের জীবিকা ছিল তুলোধনা, মাছ ধরা, মদ বিক্রি করা, নৌকো বাওয়া, সাপের খেলা দেখানো, জাদুবিদ্যা, এগুলো ছিল হচ্ছে কি ওদের প্রধান জীবিকা। এভাবেই সাধারণ মানুষরা জীবিকা অর্জন করত। এই অভিশাপগ্রস্ত জীবনের বিনোদনের মাধ্যম ছিল হচ্ছে নাচ, গান, মেলা, গ্রামীণ উৎসব। যখন উৎসব হতো বা বিবাহ হতো তখন তারা বাজনা বাজাতো, মদ্যপান করত, নাচ গান করত। এই ছিল তাদের আনন্দের প্রধান মাধ্যম। এরপর আরও কিছু বিষয় হচ্ছে কি আমরা চর্যাপদ থেকে জানতে পারি, যেমন সমাজে চুরি ডাকাতিও হতো, তাই চোর আটকানোর জন্য রাতে গ্রামগুলিতে প্রহরার ব্যবস্থা ছিল। বিয়েতে বরপক্ষ বা যৌতুকও নিত, মানে তখনকার দিনে যৌতুক ব্যবস্থা প্রচলিত ছিল, বরপক্ষ যৌতুক নিত। বেশি যৌতুকের আশায় কখনো কখনো নিচু জাতের মেয়েকেও বিয়ে করতে দ্বিধা করতো না। দারিদ্র্যে পড়বার মতো ভালো পোশাক হচ্ছে ছিল না, ঘরবাড়ি ছিল জীর্ণ। অপরদিকে ধনীর ঘরে সোনার উপর কিন্তু অভাব ছিল না, মানে সমাজে একটা ধনবৈষম্য অবস্থা ছিল। যারা দরিদ্র তাদের থাকবার মতো ভালো ঘর ছিল না, পরবার মতো ভালো পোশাক ছিল না, খাদ্য ছিল না, তাদের অবস্থা খুবই হচ্ছে কি সঙ্গীন ছিল। কিন্তু অপরদিকে তুমি যদি তাকাও ধনীদের দিকে, তারা দেখবা তারা খুবই সুখ স্বাচ্ছন্দ্যে বিলাসবাসনে জীবনযাপন করত, তাদের ঘরে ধন সম্পদের কোনো অভাব ছিল না। তাহলে এইভাবে সমগ্র চর্যাপদে টুকরো টুকরো ছবির দ্বারা অত্যন্ত নিখুঁতভাবে বাংলার লৌকিক জীবনের পরিচয় চর্যাপদে তুলে ধরা হয়েছে। এখানে কিন্তু ধনী মানুষদের জীবন নয়, এখানে দরিদ্র মানুষের ছবিই কিন্তু প্রধান হয়ে উঠেছে। অর্থাৎ চর্যাপদের হাত ধরে দরিদ্র মানুষের নাচে, গানে, আক্ষেপে, দুঃখে, বেদনায় মানবতার উদ্বোধন হচ্ছে গিয়ে ঘটেছিল এই চর্যাপদের মধ্য দিয়ে। তাই চর্যাপদ বাংলা সাহিত্যের একটা অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ হিসাবে রয়ে গেছে। তাহলে চর্যাপদ যে বাংলা ভাষায় লেখা তার কিন্তু একাধিক প্রমাণ আছে। চর্যাপদে হচ্ছে কি অনেক বাংলা প্রবাদ ব্যবহৃত হয়, যেমন আপনা মাংসে হরিণা বৈরী, অর্থাৎ হরিণের মাংসই হরিণের শত্রু। এই যে প্রবাদগুলো আমরা বর্তমানকালে ব্যবহার করি, সেই চর্যাপদের আমলেও চর্যাপদকর্তারা এই হচ্ছে প্রবাদগুলো ব্যবহার করেছেন। যেমন ধরো আরও আছে, বর্ষুন গোহালি কিশোদূর্থ বলন্দি, অর্থাৎ দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। তাহলে এই যে প্রবাদগুলো বর্তমান সমাজেও প্রচলিত আছে, এই যে প্রবাদগুলো চর্যাপদেও আমরা পাই। তার মানে চর্যাপদ যে বাংলা ভাষায় লেখা তার অন্যতম প্রমাণ হচ্ছে এটা, যে বাংলা ভাষায় প্রচলিত, বাংলা সমাজে প্রচলিত প্রবাদ এবং হচ্ছে কি বিভক্তি, ক্রিয়াপদ, এগুলো সবই হচ্ছে কি চর্যাপদের মধ্যে পাওয়া গেছে। তার মানে চর্যাপদ বাংলা ভাষার একটা অন্যতম নিদর্শন। তাহলে এই ভিডিও থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম চর্যাপদ কবে লেখা হয়েছে, কারা লিখেছে, চর্যাপদকে আবিষ্কার করেছে, এর সাহিত্য মূল্য, এর ভাষা সম্পর্কে জানলাম, এর ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে জানলাম, আর জানলাম চর্যাপদের আমলে তৎকালীন সমাজের অবস্থা কেমন ছিল, লৌকিক জীবন কেমন ছিল। তাহলে আশা করি তোমরা এই ভিডিও থেকে তোমাদের প্রয়োজনীয় সমস্ত প্রশ্নের উত্তর ভালোভাবে টু দ্য পয়েন্ট পেয়ে যাবে। এই ভিডিওটি ভালো লাগলে পরে একটু লাইক করো, সকলকে শেয়ার করো, এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।